আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাস কিংবা যে আলোচনা বা সেমিনার আছে। আজকে একটা বিশেষ দিন এই অর্থে যে দীর্ঘ 4 বছর পর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অটো পাস কিংবা অটো প্রমোশনের মতো একটি ঘোষণা বা সিদ্ধান্ত এসেছে। যদিও আজকে দিনভর নাটকীয়তা ছিল। সকালে একবার বলা হয়েছিল যে সংক্ষিপ্ত সিলেবাসে আবার সংক্ষিপ্ত করে 45 কিংবা 50 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। তারপর রাত না হতেই বিকালের পর সন্ধ্যাবেলা আবার ঘোষণা আসে যে রুটিনটা বাতিল করা হয়েছে এবং তোমরা অটো পাস পাচ্ছ। সো এই কথাটা বলা হলেও কিভাবে আসলে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা জানি যে কিছু বোর্ডে 7টার মতো পরীক্ষা হয়েছে, কিছু বোর্ডে আবার 3টা 2টা এরকম আছে, বা কিছু বোর্ডে অনেক শিক্ষার্থীরা পরীক্ষাও দিতে পারেনি গ্রুপ সাবজেক্টের মিল না থাকায়। তো এই যে কনফিউশনসগুলো আছে তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই লাইভটি। সো এই মুহূর্তে ঘড়িতে বাজে 9টা 35। আমরা 2 মিনিট ওয়েট করব। তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। তোমার অন্যান্য 24 ব্যাচের যে বন্ধুরা আছে তারাও যেন দেখতে পারে। আমরা ঠিক 9টা 37-এ কিন্তু আমাদের আজকের যে আলোচনা সেটা শুরু করে দিব। ওকে, আমাদের সাথে প্রায় 300 মতো শিক্ষার্থী যুক্ত হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনায়। প্রথমেই যদি বলি যে যেহেতু এখন পর্যন্ত শুধু বলা হচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি 2024 ব্যাচের রেজাল্ট দেওয়া হবে, কিন্তু সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে করা হবে এখন পর্যন্ত আমরা অনলাইন কিংবা অফলাইন কোনো নোটিশ, প্রজ্ঞাপন, কোনো নিউজ কোনো কিছুই পাই নাই। কিন্তু এই যে সাবজেক্ট ম্যাপিং টার্মটা এই টার্মটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম না। এই টার্মটা সর্বপ্রথম ইউজ হয়েছিল এইচএসসি 2021-এর ক্ষেত্রে। প্রথমবারের মতো এই টার্মটা ইউজ হয়েছিল সাবজেক্ট ম্যাপিং, এবং বলা চলে যে এইচএসসি 2024-এর ক্ষেত্রে এই টার্মটা সেকেন্ড টাইম বা দ্বিতীয়বারের মতো ইউজ হচ্ছে। কিন্তু এইচএসসি 2021 ব্যাচের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিংয়ের কোন বিষয়গুলো ছিল এবং তোমাদের ক্ষেত্রে কোন বিষয়গুলো থাকবে, কি পার্থক্য হবে, সে বিষয় নিয়ে আমরা আজকে একটা তুলনামূলক কথা বলবো। তো সাবজেক্ট ম্যাপিংয়ে আমরা যদি যাই আলোচনায়, তার আগেই যদি বলি যে সাবজেক্ট ম্যাপিংয়ের আলোচনা যখন আসে তখন অনেকগুলো কথা আসে যে আমাদের এইচএসসিতে সাবজেক্ট আছে মোট কয়টা? সাবজেক্ট আছে মোট 13টা, রাইট? এইচএসসিতে মোট 13টা সাবজেক্ট আছে। তো এক পক্ষের মতামত অনুযায়ী যে 13টাই এসএসসি সাবজেক্ট অনুযায়ী এইচএসসির রেজাল্টটা দিয়ে দেখ, তাইলেই তো হয়। আমার এসএসসিতে এ প্লাস আছে, চোখ বন্ধ করে 13টা যদি মিলায় দেয় এইচএসসিতে এ প্লাস পেয়ে যাব, এরকম একটা পক্ষ আছে যারা আমরা চাচ্ছি বা বলতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে এইচএসসিতে কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে যে সকল বোর্ডে শুরু থেকেই পরীক্ষা ছিল, বন্যা কিংবা কোনো সংকট ছিল না, সেখানে 7টা পরীক্ষা হয়েছে। আর অন্যান্য বোর্ডে যেগুলো ঝামেলা 3টা 2টা এরকম ক্ষেত্র বিশেষে পরীক্ষা হয়তো বা হয়েছে। আর ম্যাক্সিমাম বোর্ডের ক্ষেত্রেই মূলত কয়টা পরীক্ষা হয়ে গেছে? 7টা পরীক্ষা অলরেডি হয়ে গেছে। যেই 7টার মধ্যে আমরা ধরতে পারি বাংলা হয়েছে, ইংলিশ হয়েছে, আইসিটি হয়েছে, এবং যে কোনো একটা গ্রুপ সাবজেক্টের পরীক্ষাও হয়েছে। যেহেতু এখানে বাংলা ইংলিশ
2টা করে 4টা, আর এখানে 1টা 5টা, আর এখানে 2টা, এই 7টা সাবজেক্টের ওভারঅল পরীক্ষা হয়ে গিয়েছে। তো এখন সাবজেক্ট ম্যাপিংটা যদি করে তাহলে কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে করবে? অবশ্যই যেই সাবজেক্টগুলোর পরীক্ষা তোমরা দিতে পারোনি সেগুলোর ক্ষেত্রেই সাবজেক্ট ম্যাপিং হবে। লাইক একটা সায়েন্সের স্টুডেন্ট তার যে 3টা সাবজেক্টের পরীক্ষা দিতে পারে নাই, কিংবা একটা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তার যে সাবজেক্টের পরীক্ষাগুলো বাকি ছিল শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রেই সাবজেক্ট ম্যাপিং হবে। অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি যে পরীক্ষা তুমি দিয়ে দিয়েছো সেখানে সাবজেক্ট ম্যাপিং হওয়ার কোনো সম্ভাবনা নেই বা হবেও না। সো যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাবেন কোন সাবজেক্টগুলোর সাবজেক্ট ম্যাপিং হবে, এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। যারা যারা লাইভটা দেখছেন একটু জানাবেন যে কোন সাবজেক্টগুলোর সাবজেক্ট ম্যাপিং হবে, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এমএসটি উর্মি চৌধুরী লিখেছে ক্লিয়ার। একটু রেসপন্স করবেন, হ্যাঁ। আমি অনেকদিন পরে লাইভে আসছি, অলমোস্ট কম করে হলেও 3 মাস হবে। এবার আপনাদের এইচএসসি চলাকালীন লাইভ নিতে পারি না, আমাদের অফিস যেহেতু চেঞ্জ হচ্ছিল, বাট রেকর্ডেড ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেক কমনও পেয়েছেন, জানিয়েছিলেন। সো আপনারা একটু আমাকে জানাবেন যখন আমি কোনো কোয়েশ্চেন করব, একটু রিভিউটা দিবেন। আচ্ছা, তার মানে আমাদের সাবজেক্ট ম্যাপিংটা হচ্ছে যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেই গ্রুপ সাবজেক্টগুলো যেগুলোর আমরা পরীক্ষা দিতে পারিনি। এখন এইখানে যে গ্রুপ সাবজেক্টগুলোর পরীক্ষা আমরা দিতে পারিনি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং কিভাবে হইতে পারে? সেগুলোর সাবজেক্ট ম্যাপিং 2টা উপায়ে হইতে পারে। এক, এসএসসিতে আপনি ওই সাবজেক্টের যত নাম্বার পেয়েছেন ওইটার উপরে 100%, এইটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা ওয়ে হইতে পারে এই যে এইচএসসিতে আপনি যে সাবজেক্টগুলোর পরীক্ষা দিয়েছেন এইটাতে ধরেন আপনার 30 অথবা 40% থাকতে পারে, আর বাকি 60% থাকতে পারে এসএসসিতে আপনার যে সাবজেক্টগুলোর পরীক্ষা দিয়েছেন সেগুলোর উপরে। আমি আবারও রিপিট করছি যে নর্মালি এইচএসসি 2021 ব্যাচে সাবজেক্ট ম্যাপিং হয়েছিল জেএসসি এবং এসএসসি এই দুইটাতে মিলিয়ে, জেএসসি এবং এসএসসি এই দুইটা মিলিয়ে সাবজেক্ট ম্যাপিং হয়েছিল এইচএসসি 2021 ব্যাচে। তো আপনাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, আপনারা অর্ধেক পরীক্ষা দিয়েছেন, অর্ধেক পরীক্ষা দিতে পারেননি। সো ওই জায়গা থেকে চিন্তা করলে যেহেতু বাংলাদেশের টেস্ট পরীক্ষাগুলো এরকম মানসম্মতভাবে নেওয়া হয় না, এইচএসসি থেকে যদি কিছু নিতে চায় সেটা 30% হোক, 40% হোক, 20% হোক, 10% হোক, সেটা আপনাদের যে আবশ্যিক যে বিষয়াবলী আছে অথবা আপনি যে গ্রুপ সাবজেক্টের একটা পরীক্ষা দিয়েছেন বা 2টা পরীক্ষা দিয়েছেন সেইখান থেকে নিতে পারে। অথবা তাদের ইচ্ছা যে না আমরা এসএসসি থেকে কিছুই নিব না, সব কিছু এসএসসি থেকে নিব, সেক্ষেত্রে 100%ই এসএসসি থেকে নিয়ে নিতে পারে, অথবা কম করে নিলে 60% নিতে পারে বা 50% নিতে পারে। ক্লিয়ার? তাহলে বিষয়টা কি ভাইয়া? বিষয়টা হচ্ছে তোমার যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয় নাই এই সাবজেক্টগুলোর গ্রেডের 50, 60 অথবা 100% নেওয়া হবে এসএসসিতে তুমি এই সাবজেক্টে যে মার্কস পেয়েছিলা সেখান থেকে, অথবা এইচএসসিতে তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো সেখানে তুমি যে ধরনের মার্কস পেয়েছো তার সাথে একটা কম্বিনেশন হইতে পারে তোমার এসএসসির। ক্লিয়ার? এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমার এসএসসিতে ছিল সায়েন্স গ্রুপ, এইচএসসিতে আমি চলে আসছি আর্টস গ্রুপে, অথবা এসএসসিতে ছিল কমার্স, এইচএসসিতে চলে আসছে আর্টস, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কি হবে? একই কথা প্রযোজ্য। এখানে যেটা করা হবে যাদের সায়েন্স, আর্টস বা এরকম গ্রুপ চেঞ্জ হয়েছে তাদের ক্ষেত্রে মূলত ফোর্থ সাবজেক্টের যে বিষয়টা আছে ওই ফোর্থ সাবজেক্টের বিষয়টা একটু ভালো করে দেখা হবে, আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কম্বিনেশন আকারে বা অ্যাভারেজ আকারে দিয়ে দেওয়া হবে। মানে আমি যদি একটু ক্লিয়ার করি, ধরুন আপনার সায়েন্সের, আপনি এসএসসিতে সায়েন্স ছিলেন, অবশ্যই আপনার যে 4টা সাবজেক্ট ছিল তার মধ্যে 3টা ছিল আপনার আবশ্যিক আর একটা ছিল এক্সট্রা। এখনও সেম কেস, আপনার 3টা আবশ্যিক আছে, একটা এক্সট্রা আছে। তো আপনি আবশ্যিকগুলোতে যে হারে নাম্বার পাইছেন এখন সেই হারে নাম্বার পাবেন, এক্সট্রাতে আপনি যে হারে নাম্বার পাইছিলেন এখন সেই হারে নাম্বার পাবেন। ক্লিয়ার? সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যাদের এসএসসি এবং এইচএসসি গ্রুপ মিল নেই তাদের ক্ষেত্রে সেম প্রযোজ্য। এইবার আসবে আরেক পক্ষ, যারা গতবার ফেল করেছ অথবা গতবার মন মতো রেজাল্ট হয় নাই, এইবার ইমপ্রুভ দিয়েছ, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। 24 ব্যাচের ক্ষেত্রে যে নিয়মে সাবজেক্ট ম্যাপিং করা হবে
23 বা 22 কিংবা 21 ব্যাচেরও যদি কেউ অকৃতকার্য বা ফেল করুয়া স্টুডেন্ট থাকো, তোমার ক্ষেত্রে একই নিয়মে সাবজেক্ট ম্যাপিং করা হবে। অর্থাৎ 24 ব্যাচের ক্ষেত্রে যদি এসএসসি থেকে 100% নেয়, 21, 22, 23 ব্যাচের ক্ষেত্রে এসএসসি থেকে 100% নিবে। 24 ব্যাচের ক্ষেত্রে যদি এইচএসসির বাংলা ইংলিশ আইসিটি থেকে 30% নেয়, তাহলে 23 ব্যাচের ক্ষেত্রেও কিন্তু এই বাংলা ইংরেজি আইসিটি থেকে 100% নিবে। ক্লিয়ার? তো মোটামুটি মোটা দাগে আমরা যদি কিছু আলোচনা করি বা আমরা এতক্ষণ যে কথাবার্তা বললাম ওইটার রেজাল্টের জায়গাটা বা আসলে আমরা কোন আঙ্গিকে কথাবার্তা বলছি এটা যদি আমরা একটু মিলানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কি যে পরীক্ষা হয়ে গেছে সেখানে অটো পাস আসবে না। যে পরীক্ষা হয়ে গেছে সেখানে অটো পাস আসবে না, সেটা তুমি ইমপ্রুভই হও কিংবা তুমি এই বছরের পরীক্ষার্থী হও, যারা বাংলা ইংলিশ আইসিটি পরীক্ষা খারাপ দিছো কিন্তু এখন মনে মনে দোয়া করতেছো যে আল্লাহ আমার আইসিটি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস চলে আসুক বা বাংলায় গোল্ডেন এ প্লাস ইংলিশে, এটা সম্ভব হবে না। তুমি যেরকম পরীক্ষা দিছো এটার রেজাল্ট সেরকমই হবে। আর সেকেন্ডলি ডিসিশনটা হচ্ছে কি এইচএসসিতে নিবে কি নিবে না বা এসএসসিতে কত পার্সেন্ট নিবে, এটা খুব শীঘ্রই তোমাদের নোটিশ আকারে কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা করবে ডেলি ক্যাম্পাস সহ অন্যান্য পোর্টালগুলোরও চোখ আছে, তারা বলে দিলে সেই অনুযায়ী নিবে এবং এটা তোমরা রেজাল্টের আগেই তোমাদের রেজাল্ট তোমরা বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? আর যারা হচ্ছে ইমপ্রুভ বা হচ্ছে ফেল করে আসো, তোমাদের ক্ষেত্রে নতুন কোনো নিয়ম আসবে না, একই নিয়মে নিবে। এসএসসি থেকে বেশি নিলে তোমরা ভালো করবা, আর যদি এইচএসসি থেকে নেয় তাহলে হয়তো বা তোমাদের রেজাল্ট একটু ডাউন আসবে। তো এখন আমি একটু কমেন্টে জানতে চাইবো যে সাবজেক্ট ম্যাপিং নিয়ে আর কোনো কোয়েরিজ তোমাদের বাকি আছে কিনা, ভাইকে একটু কমেন্টে জানাও। সাবজেক্ট ম্যাপিং নিয়ে আর কোনো কুইরিজ বা কোয়েশ্চেন বাকি আছে কিনা বা বুঝতে পারছো না, এরকম থাকলে আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের আরও কিছু কোয়েশ্চেন্স আছে, রেজাল্ট কখন হবে, এইটার যে অটো পাসটার প্রভাবটা কি হইতে পারে এডমিশনে, এগুলো নিয়ে আমি কথা বলবো। সো লাইভটা শেষ পর্যন্ত থাকলে আশা করি ভালো কিছুই তোমরা জানতে পারবা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে অনেকের খাতা পুড়ে গেছে। তো দেখুন, অনেকের খাতা পুড়ে গেছে কিন্তু কার কার খাতা পুড়েছে সেটা আমরা জানি না বা অফিসিয়ালি কোনো নোটিশও দেওয়া হয়নি। এটা একটা নিউজ থেকে হয়েছে, যেখানে আপনি পরীক্ষা ছাড়াই অনেকগুলো রেজাল্ট পেয়ে যাচ্ছেন, সেখানে যদি কারো খাতা পুড়ে যায় বা কিছু খাতা হারিয়েও যায়, সেটারও একটা সুন্দর সমাধান আশা করা যায় আপনার অন্যান্য সাবজেক্টের ভিত্তিতে বোর্ড কর্তৃপক্ষ দিতে পারবে। শাহরিয়ার বাপ্পি লিখেছে, ভাইয়া যারা ভোকেশনাল থেকে মানবিকে আসছে একই কথা প্রযোজ্য, সাবজেক্টের ভিন্নতা থাকতে পারে কিন্তু আবশ্যিক এবং হচ্ছে চতুর্থ বিষয় সেই অনুযায়ী 4টা সাবজেক্টে 2টা ভাগ করে তোমার মার্কিংটা করা হবে। আর যদি এইচএসসি থেকে নেয়, তুমি যে একটা গ্রুপ সাবজেক্টের পরীক্ষা দিয়েছো হয়তো সেটারও একটা গুরুত্ব বা ম্যাপিংয়ের মধ্যে সেটাও চলে আসতে পারে। আচ্ছা, যে পরীক্ষাগুলো হয়েছে এগুলোতে একটা ফেল আসলে কি সমস্যা? আসলে আবশ্যিক বিষয়ে যদি ফেল আসে তাহলে কিন্তু মোট রেজাল্ট আসে না, সেটা ফেলেই আসবে। তবে আমি এতটুকু আশার বাণী শোনাতে পারি যে আমরা যেহেতু অলমোস্ট 7 বছর ধরে আমি আছি এই এডুকেশন সেক্টরে, তো প্রত্যেক বছরই আবশ্যিক বিষয়ে কমপক্ষে 2টা বিষয়ের পরীক্ষা স্টুডেন্টদের খারাপ হয়। সেই 2টা বিষয়ের মধ্যে আমরা যেটা দেখছি, আইসিটির পরীক্ষাটা স্টুডেন্টদের খারাপ হচ্ছে এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এই 2টা বিষয় ঘুরে ফিরে অনেক বোর্ডে একবার যদি ইংরেজি প্রথম পত্র ভালো হচ্ছে, ইংরেজি দ্বিতীয় খারাপ হচ্ছে, ইংরেজি দ্বিতীয় ভালো হলে আইসিটি খারাপ হচ্ছে, এগুলো খারাপ হয়। এবং এমন একটা অবস্থা হয় যে পরীক্ষা শেষে স্টুডেন্টরা ইনবক্সে নক করে একদম কান্নাকাটি করতে থাকে সিচুয়েশন, বাট রেজাল্ট দিলে কিন্তু দেখা যায় ঠিকই ওই স্টুডেন্ট বের হয়ে আসে। মানে কারো যদি 1 নাম্বারের জন্য ফেল আসার সম্ভাবনা থাকে, অথবা কারো যদি 2 নাম্বার 0.5 নাম্বার এরকম নাম্বারের যদি ডিফারেন্স তোমার হিসাবে আসে, তাহলে হয়তোবা তোমার পাস চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি অ্যাজ এ মুসলিম তোমাকে যে সাজেশন দিতে পারি, তোমার কাছে মোনাজাত করার অপশান আছে বা অন্যান্য ধর্মাবলম্বী হলো তোমার কাছেও ভক্তির অপশান আছে, তুমি সেই অনুযায়ী তোমার আল্লাহ সৃষ্টিকর্তার কাছে চাও। এটা কোনো ফ্যাক্টরি না। তোমরা জুলাই মাস কাটিয়ে আগস্ট মাস কাটিয়ে
সে একদিনের ভেতরে সিদ্ধান্ত পাল্টে অটো পাস পাওয়া বেচ। তো তুমি দোয়া করলে আল্লাহ অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে, কারণ তোমরাই ইতিহাসের সাক্ষী, অনেক কিছু যেহেতু তোমরা দেখেছো। তো সেই হিসেবে বলবো যে কারোর যদি 0.5, 1 অথবা 2 এইরকম মার্কসের কনফিউশন থাকে, তাহলে ভাইয়া তোমরা দোয়া করো আল্লাহর কাছে। আশা করা যায় যে এগুলোতে আটকে না, সচরাচর খুব কম হয়। তো তোমাদের ক্ষেত্রেও এরকম হবে বলে মনে হয় না। ক্লিয়ার? তো আমরা চলে যাব আমাদের পরবর্তী যে আলোচনা আছে সেই আলোচনায়। এখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রেজাল্টটা কবে হবে। রেজাল্ট কবে হবে এটা হচ্ছে খুবই একটা মানে তোমাদের মনে এখন জট পাকানো একটা কোয়েশ্চেন, বা খুবই হচ্ছে তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া একটা কোয়েশ্চেন। তো প্রত্যেকটা বছরেই যেটা আসলে করা হয়ে থাকে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী 60 দিন অর্থাৎ 2 মাসের ভেতরে রেজাল্ট দিয়ে থাকে। এবং এটা বলা চলে যে এক প্রকার রুলস, অলিখিত একটা রুলস হয়ে গেছে যে এইচএসসি পরীক্ষা যখন শেষ হয় তার 60 দিন পরে রেজাল্ট হয়। অর্থাৎ ধরো তোমাদের যে রুটিন ছিল সেই রুটিনে যদি সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা শেষ হইতো, তাহলে ধরো নভেম্বরের লাস্ট উইক অথবা হচ্ছে ডিসেম্বরে তোমার রেজাল্টটা আসতো, রাইট? যদি নর্মালি তোমাদের পরীক্ষাটা তোমরা দিতা রুটিন মেনে। বাট যেহেতু রুটিন বাতিল করা হয়েছে, তাহলে এখন রেজাল্ট নভেম্বর বা ডিসেম্বরে যাচ্ছে না, বা যাওয়ার কোনো অপশানও নেই। আমরা যদি দেখি আজকে হচ্ছে 20শে আগস্ট, আজকে হচ্ছে কত ভাইয়া? 20শে আগস্ট। তো আজকে যদি 20শে আগস্ট হয়, ওই জায়গা থেকে তোমাদের রেজাল্ট তৈরি করতে সময় নিতে পারে সর্বনিম্ন 15 দিন, সর্বোচ্চ 30 দিন। তো রেজাল্ট কতদিন পরে দিবে এটা খুব সম্ভবত তোমরা আগামী 3-4-5 দিনের ভিতরেই হয়তো বা তোমরা জানতে পারবা, কারণ এখন যেহেতু দেশে ওই রকম নিউজ নাই, সাংবাদিকরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে, কারণ এখানে 14 লাখের একটা অডিয়েন্স আছে। এই বিষয়ে নিউজ করলে 14 লাখ মানুষ কথা বলবে। তাহলে 3-4-5 কার্যদিবসের ভিতরেই তুমি জানতেছো তোমার রেজাল্ট কবে দিবে। এখন তোমাদের রেজাল্ট 2 সপ্তাহের উপরে সময় নিবে, এবং এটা 1 মাসও নিতে পারে বা 1 মাসের বেশিও নিতে পারে। কেন? দেখো তোমাদের রেজাল্টটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট টাইপসের রেজাল্ট হচ্ছে, কারণ কিছু পরীক্ষা তোমরা দিয়েছো আর কিছু পরীক্ষা তোমরা দিবে না বা দাওনি বা দিতে হচ্ছে না। তো যে পরীক্ষাগুলো দিয়েছো সেই খাতাগুলো অলরেডি প্রায় দেখা হয়ে গিয়েছে। আমরা অনেক শিক্ষক আমার পরিচিত যারা আছেন তারা খাতাও জমা দিয়ে দিয়েছে, আবার অনেকের এখনো শেষ হয় নাই। তো যেই খাতাগুলো জমা দেওয়া হয়ে গিয়েছে বা খাতাগুলো দেখা হয়ে গিয়েছে, ওইগুলোর ধরো অফিসিয়াল কিছু কাজকর্ম বাকি আছে। এবং ম্যাপিংয়ের ক্ষেত্রে ম্যাপিংটা করা হলে 2টা কম্বিনেশন করতে হবে। তো মোটামুটি বলা চলে যে 1 মাস কম বেশি সময় লেগেই যাবে, কারণ এটা সাডেন ডিসিশন। এখনো অফিসিয়ালি জাস্ট একটা নোটিশ দিয়েছে, ম্যাপিংটা কিভাবে হবে, কোনটাকে প্রায়োরিটি দিবে, এগুলো একটা ওরা মিটিং করে দেন ডিসিশনগুলো রিলিজ করবে, তারপরে কাজ শুরু হবে। সবগুলো খাতা উঠে আসবে, যদি কোনো খাতা পুড়ে যায় ওইটারও কিভাবে ডিসিশন নিবে সেই ডিসিশন তৈরি হবে, এরপরে ম্যাপিং হবে, তারপরে 2টা মিক্স করে অলমোস্ট বলা চলে, যেহেতু এটা আগস্ট চলে, তোমাদের রেজাল্ট হয়তোবা অক্টোবর কিংবা লাখ যদি বেশি ভালো হয় তাহলে সেপ্টেম্বরের লাস্টের দিকে তোমাদের রেজাল্ট আসছে। ক্লিয়ার? তাহলে তোমাদের রেজাল্ট আসতেছে কবে ভাইয়া? হয়তো অক্টোবরের ফার্স্ট বা সেকেন্ড উইক, নয়তো সেপ্টেম্বরের লাস্ট উইক। সো যারা লাইভটা দেখছেন তাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে রেজাল্ট কখন হতে পারে, বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, আর যারা হচ্ছে এখনো আমাদের লাইভটাতে লাইক দেন নাই কিংবা আমাদের পেজে ফলো নাই, অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আপনার কাছে প্রাসঙ্গিক মনে হয়, অবশ্যই ক্লাসটা লাইক কিংবা ভালো লাগলে শেয়ারও করে দিতে পারেন। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। এখানে আমরা কথা বলবো তোমাদের আরেকটা আলোচিত বিষয় নিয়ে, যে এডমিশন পরীক্ষা কবে বা এডমিশন কখন হবে। যেহেতু এইচএসসি তোমাদের দিতে হয়নি, তো এখন তোমাদের কনসেন্ট্রেশন বা মনোযোগ বা অ্যাটেনশন সম্পূর্ণ এডমিশনের দিকে চলে গিয়েছে।
সো এডমিশন পরীক্ষার টাইমটা কখন বা কখন এডমিশনটা হতে পারে এটা তোমরা জানতে চাচ্ছ। তো আমরা বিগত বছরগুলোতে যেটা দেখে আসছি, লাস্ট ইয়ার্সগুলোর কথাও যদি বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বভাবতই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমে পরীক্ষা নিয়ে থাকে, এবং এটার টাইম ফ্রেমটা হচ্ছে রেজাল্টের 2 মাস পর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ে থাকে। এখন বাই চান্স যদি তোমাদের রেজাল্টটা সেপ্টেম্বরে দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হয়তো আমরা যদি চিন্তা করি ডিসেম্বর কিংবা জানুয়ারিতে হবে। তো পরীক্ষা আসলে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনার জায়গাটা কম, কারণ আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি আসছে এবং 23-24 ব্যাচের যারা শিক্ষার্থীরা আছে তারা এখনও শ্রেণীকক্ষে যেতে পারে নাই, তো তাদের ক্লাস শুরু হয় নাই, নবীনবরণ হয় নাই। তো সেই জায়গা থেকে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, পরীক্ষা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি, এবং জানুয়ারিতেই হওয়ার সম্ভাবনাটা বেশি। রেজাল্ট যদি আরও পিছায়, এটা যদি অক্টোবরে চলে যায়, তো সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে চলে যেতে পারে। এটা হচ্ছে হিসাব, ঢাকা ইউনিভার্সিটির হিসাব। ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টের 2 মাস পরে নর্মালি পরীক্ষার ডেট দিয়ে থাকে। তো সেই হিসেবে রেজাল্ট যদি বেশি এগিয়ে দেয়, সেপ্টেম্বরে দেয়, ঢাবির পরীক্ষা জানুয়ারিতে হইতে পারে, ডিসেম্বরে হওয়ার চান্সটা কম, কিংবা ডিসেম্বরেও আমরা ফেলে দিতে পারি না, 1% সম্ভাবনাও যদি থাকে। রেজাল্ট যদি অক্টোবরে দেয়, অর্থাৎ একটু পিছিয়ে দেয়, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত চলে যেতে পারে, বা ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হতে পারে। ক্লিয়ার? দেন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু মেজর ইউনিট বর্তমানে হচ্ছে 4টা, আমরা চারুকলা সহই যদি বলি, এবং ঢাকা ইউনিভার্সিটি নর্মালি শুক্র শনি ছাড়া পরীক্ষা নেয় না। তো ঢাকা ইউনিভার্সিটি 4টা পরীক্ষা নিতে কমপক্ষে 21 দিন সময় লাগে। তো এই 21 দিন সময়ের গ্যাপের ভিতরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা নিয়ে নেয়। অর্থাৎ কথাটা হচ্ছে এরকম যে ঢাবি যদি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়, তাহলে এই গ্যাপের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে নিবে। ক্লিয়ার? তার মানে ঢাবির যে ফ্রেমটা আসবে ওই ফ্রেমেরই 1 সপ্তাহ আগে পরে, এবং ওই ফ্রেমের ভিতর রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়। তারপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম মোটামুটি ঢাবির পরে, রাজশাহীর পরে একটা টাইম দেখে পরীক্ষা নেয়। অর্থাৎ এরা যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে ফেব্রুয়ারি কিংবা মার্চ, এই টাইম ফ্রেমটার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে। এখানে রোজা, অন্যান্য সরকারি ছুটি, আদার্স বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করেই তারা তারিখটা দিবে। আমি একটা সম্ভাব্য সময় জানাচ্ছি আপাতত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওরা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে পরীক্ষা নিয়েছিল, এবং মোটামুটি বলা চলে যে রেকর্ড সংখ্যকই ওয়েটিং লিস্ট তাদের দিতে হয়েছে। এখন তারা যদি মনে করে যে এইবারও অনেক ওয়েটিং লিস্ট দিবে, তাহলে তারাও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাথে বা আগে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে পারে। আর তারা যদি মনে করে যে না, এত ওয়েটিং লিস্টের ঝামেলায় যাব না, তাহলে তারা চলে যাবে ফেব্রুয়ারি মার্চে, অর্থাৎ চিটাগাং ইউনিভার্সিটির সাথে টাইম ফ্রেমটাতে। মোটামুটি সবার শেষে পরীক্ষা হবে কি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে, যদি গুচ্ছ টিকে থাকে বা বেঁচে থাকে। তোমরা জানো যে বর্তমানে যে নতুন সরকার আছে, তিনি প্রত্যেকটা প্রশাসনিক ব্যবস্থায় ভেঙে সাজানোর চেষ্টা করছে, যারই ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রশাসক এবং হচ্ছে সকল উপজেলা চেয়ারম্যান, তারপরে হচ্ছে সকল পৌরসভার মেয়র, এবং আজকে লেটেস্ট আপডেট সকল ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেখানে এই গুচ্ছ কমিটি টিকবে কিনা, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে কিনা সেটাও আমরা জানি না। বাট যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়, কিংবা গুচ্ছ যদি ভেঙেও যায়, গুচ্ছের মধ্যে যে 24টা বিশ্ববিদ্যালয় আছে, এরা কখনোই এই ঢাবি, রাবি, চবি, জাবি এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর আগে বা এদের মাঝে পরীক্ষা নিতে পারবে না। কারণ একটা স্টুডেন্ট সে যদি ধরো গুচ্ছের একটা নেতার নামের বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, একইভাবে রাজশাহীতে চান্স পায়, সে ওই নেতার নামের বিশ্ববিদ্যালয়ে যাবে না, সে অবভিয়াসলি রাজশাহীতে পড়বে, কিংবা ঢাবিতে পাইলে ঢাবিতে পড়বে, কিংবা চবিতে পাইলে চবিতে পড়বে। ওই নেতার নামে, নেতার বাপমার নামের বিশ্ববিদ্যালয়ে সচরাচর স্টুডেন্টরা যেতে চায় না, যেহেতু জায়গাগুলো ব্যাকওয়ার্ড, নতুন ইউনিভার্সিটি এবং ফেসিলিটিসেরও অনেকটা ক্রাইসিস থাকে। সো টোটালি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার টাইম ফ্রেমটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে ঢাবি হয়ে যাবে, একই টাইমে রাবি হবে, চবি হবে ফেব্রুয়ারি মার্চে, জাহাঙ্গীরনগর জানুয়ারিতেও হইতে পারে, ফেব্রুয়ারি মার্চেও হইতে পারে। গুচ্ছ যদি বেঁচে থাকে, সেক্ষেত্রে এটার পরীক্ষা সবার লাস্টে মার্চ অথবা এপ্রিলে হবে, এবং
এইবারের মতো যদি হয় সিচুয়েশন, তাহলে এটার পরীক্ষা মে মাসেও যেতে পারে। আর গুচ্ছ যদি মরে যায় সেক্ষেত্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মার্চ, এপ্রিল, মে এই মাসগুলোর মধ্যেই হবে। সো যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোনটা কোন সময় হবে, এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু ভাইকে কমেন্টে জানাইতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোনটা কোন সময় হবে এইটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিতে হবে। ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে যায় আমরা আগাবো আমাদের পরবর্তী স্লাইডে। এই স্লাইডে আমরা যদি একটু কথা বলি যে যেহেতু অটো পাস দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, অটো পাস যেহেতু দিয়ে দিয়েছে, তো তোমাদের মধ্যে অনেকেই আছো এরকম যাদের এসএসসির রেজাল্ট ভালো না, কিন্তু তোমরা এইচএসসিতে খুব ভালো করে পড়াশোনা করেছিলা, আশা ছিল যে ভালো একটা রেজাল্ট হবে এইচএসসিতে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করে একটা ভালো ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়বা, কিন্তু বিধিবাম তোমাদের যখন অটো পাস দিয়ে দিয়েছে, তোমরা অনেকে ভাবতেছো যে কি করলাম এত পড়ে, আমি পড়ে আমার রেজাল্ট এসএসসির জন্য ভালো হচ্ছে না, আরেকজন সারাদিন ঘুরছে, প্রেম করছে, পড়াশোনা করে নাই, ওর রেজাল্ট ভালো হয়ে যাবে, খুব হতাশ। তো বাস্তবতার জায়গাটা কি সেটা যদি তুমি একটু দেখো, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আমরা বলি, এগুলোর মধ্যে জিপিএতে সর্বোচ্চ মার্কস আছে 20 আর সর্বনিম্ন মার্কস আছে 0। তাহলে জিপিএতে সর্বোচ্চ মার্কস কত ভাইয়া? 20 আর জিপিএতে সর্বনিম্ন মার্কস কত? 0। তো আমি তোমাকে বুঝাই দিব যে তুমি অটো পাসের কারণে, তোমার জিপিএ কম থাকার কারণে কতটুকু বিপদে পড়ছো, আরেকজনের অটো পাসের কারণে জিপিএ বেশি থাকার কারণে কতটুকু উঁচুই বা কতটুকু আগায় গেছে, একদম পার্থক্যটা ক্লিয়ার করে দিব এই ভিডিওতে। এরপরে আর তোমার কোনো ভয় থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএর মার্কস 20, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিপিএর মার্কস 20, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিপিএর মার্কস 20। গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর কোনো মার্কস নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর কোনো মার্কস নেই। তার মানে একটা স্টুডেন্ট যার 2টা গোল্ডেন এ প্লাস আর একটা স্টুডেন্ট যে শুধুমাত্র রাজশাহীতে পরীক্ষা দিতে পারতেছে, তাদের মধ্যে কোনোই পার্থক্য নাই যেহেতু জিপিএর উপর মার্কস নাই। একটা স্টুডেন্ট যার 2টা গোল্ডেন এ প্লাস আর একটা স্টুডেন্ট শুধুমাত্র 7 কিংবা 8 নিয়ে গুচ্ছে পরীক্ষা দিচ্ছে, তাদের কোনো পার্থক্য নাই যারা গুচ্ছে পরীক্ষা দিচ্ছে। তাহলে পার্থক্য হবে কোথায়? পার্থক্য হবে ঢাকা ইউনিভার্সিটিতে, পার্থক্য হবে চিটাগাং ইউনিভার্সিটিতে, পার্থক্য হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে ঠিক কতটুকু পার্থক্য হচ্ছে? কতটুকু পার্থক্য হচ্ছে যে এক জায়গায় তোমার জিপিএ একজনের বেশি আরেকজনের জিপিএ কম? আমরা যদি একটু দেখি, এটা দেখার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে জিপিএর যে মার্কস সেগুলো কিভাবে বের করে সেই হিসাবটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি হিসাবটা জানি তাহলে আমরা বের করতে পারবো। নর্মালি আমরা যদি চিন্তা করি যে ঢাকা ইউনিভার্সিটিতে জিপিএর মার্কস হচ্ছে 20, জিপিএর মার্কস 20 কিভাবে বাইর করে বা কিভাবে বের করে? তোমার এসএসসির জিপিএ আর এইচএসসির জিপিএ দুইটা যোগ করবা, যে রেজাল্টটা বের হবে ওইটারে তুমি 2 দ্বারা গুণ করে দিবা। ধরো একটা স্টুডেন্ট এসএসসিতেও 5 পাইছে, এইচএসসিতেও 5 পাইছে, দুইটা যোগ করলে 10 হইতেছে, 2 দ্বারা গুণ করে দিলে তার জিপিএ মার্কস হচ্ছে 20-এ 20। ক্লিয়ার? আরেকটা স্টুডেন্ট মানবিকে পরীক্ষা দিবে, ধরো এসএসসিতে পাইছে 4, হ্যাঁ, এইচএসসিতে পাইছে 3.5, অথবা এসএসসিতে পাইছে 3.5, এইচএসসিতে পাইছে 4, অথবা 4 + 4। তার মানে হিসাবটা হচ্ছে আমরা যদি দেখি 7.5,
7.5 অথবা 8। একটা স্টুডেন্ট মানবিকের এসএসসি এসএসসি মিলিয়ে 7.5 পাইছে, আর একটা স্টুডেন্ট সায়েন্সের এসএসসি এসএসসি মিলিয়ে কত পাইছে? 8 পাইছে। তাহলে তাদের রেজাল্টটা যথাক্রমে হচ্ছে 15, 15, 16। তাহলে পার্থক্যটা কত নাম্বারের হচ্ছে? যার 2টা এ প্লাস আছে সে ধরো পাইছে 20 এ 20, আর যার ধরো 2টা এ প্লাস নাই, পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতা আছে, সে পাইছে 16, অথবা সে পাইছে কত? 15। তার মানে পার্থক্য হচ্ছে 4 থেকে 5 নাম্বার। এখন 4 থেকে 5 নাম্বারের পার্থক্যটা আসলে ঠিক কতটুকু বেশি, বা 4 থেকে 5 নাম্বারের পার্থক্যটা কতটুকু বড়, ওইটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় কত নাম্বারের তোমরা কি জানো? তোমরা যারা লাইভটা দেখছো একটু কমেন্টে বলো তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত নাম্বারের পরীক্ষা হয়? তোমরা যারা লাইভটা দেখছো কেউ একটু বলো তো, ঢাবিতে কত নাম্বারের পরীক্ষা হয়? কত মার্কসের পরীক্ষা হয় ঢাবিতে? আচ্ছা, এটা রাবি না, এটা হবে জাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় মূলত 100 নাম্বারের, আর টোটাল রেজাল্ট সহ হিসাব হয় 120 নাম্বারের। 100 নাম্বারের পরীক্ষা, তুমি চিন্তা করো 100 নাম্বারের পরীক্ষার মধ্যে চান্স হয় ধরো 55 পাই চান্স হয়। একটা স্টুডেন্ট যার জিপিএ ভালো সে ধরো 55 পায় চান্স হবে, যার জিপিএ কম বা খারাপ তার চান্স পাইতে গেলে 60 অথবা 59 পাইতে হবে পরীক্ষার 100 নাম্বারের মধ্যে। আমি আবারও বলতেছি, ঢাবিতে পরীক্ষা হয় 100 নাম্বারের, রিটেন এমসিকিউ মিলিয়ে জিপিএ সহ 120 নাম্বারের পরীক্ষা হয়। একটা স্টুডেন্ট যার এসএসসি এসএসসি দুইটাতেই এ প্লাস অর্থাৎ 20 এ 20 আছে, তার 55 পাইলেই চান্স হয়ে যাচ্ছে। আরেকজনের এসএসসি এসএসসিতে এ প্লাস নাই, টাইনা টুইনা পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে, লাইক দুইটা মিলিয়ে 15 আছে রেজাল্ট বা স্কোর, অথবা ধরো 16 আছে, তার চান্স পাইতে লাগবে 60 থেকে 59। তার মানে নাম্বারের পার্থক্যটা কত ভাই? নাম্বারের পার্থক্যটা হচ্ছে 4 নাম্বার অথবা 5 নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে, এই 4 নাম্বার এবং 5 নাম্বারের গ্যাপ ফিল আপ করার জন্য তোমাকে কি করতে হবে? 4 এবং 5 নাম্বারের গ্যাপ ফিল আপের জন্য তোমাকে স্রেফ 3টা কাজ করলেই হবে। সেটা হচ্ছে, এই যে তোমরা যারা এখন লাইভটা দেখতেছো, শুরুতে কিন্তু অনেক ছিল, 400 মতো ছিল, এখন অর্ধেক হয়ে গেছে, 200 মতো হয়ে গেছে। তো তোমাদের যাদের এসএসসির রেজাল্ট একটু খারাপ বা একটু কম, সহজ ভাষায় বললে, তোমরা যদি ভাবো মাত্র তো ওটু পাশের কথা বললো, আর একটা সপ্তাহ দেখি, রেজাল্টটা দেখি, এরপরে প্রস্তুতি শুরু করি, তাহলে তোমাদের কারোরই চান্স হবে না। কারণ অলরেডি কিন্তু তুমি পিছায় আসো 5 নাম্বার 4 নাম্বার। এখন তুমি যদি আরো পরীক্ষার প্রস্তুতির জন্য 2 সপ্তাহ 1 সপ্তাহ লেট করো, তাহলে ভাইয়া তোমাদের চান্স হবে না। সো যাদের জিপিএ কম এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, তাদের কাজ কি? আজকে থেকে শুরু করে দাও বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, আজকে থেকেই শুরু করে দিতে হবে। দেন কিভাবে তুমি এই গ্যাপটা ফিল আপ করবা? আমরা যদি মানবিকের বিষয়টা নিয়ে কথা বলি, যেহেতু আমি মানবিক নিয়ে কাজ করি, যে নর্মালি মানবিকের বিষয়টা দিয়ে যদি দেখি, নর্মালি কি হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এর যে পরীক্ষাটা হয় সেখানে বাংলা থাকে, ইংলিশ থাকে, জিকে থাকে, এবং রিটেনের একটা পার্ট থাকে। ধরো তুমি বাংলা 1 নাম্বার বেশি পাইলা, ইংলিশে 1 নাম্বার বেশি পাইলা, জিকেতে 1 নাম্বার বেশি পাইলা, রিটেনে 1 নাম্বার অথবা 2 নাম্বার বেশি পাইলা, তাহলে মোট কয় নাম্বার বাড়লো? 1 2 3 4 5 নাম্বার তুমি খুব ইজিলি বাড়াইতেছো। জাস্ট তোমার বাংলা একটা এমসিকিউ বেশি কারেক্ট করতে হবে, ইংলিশে একটা এমসিকিউ বেশি, জিকেতে একটা, এবং রিটেনে 2 লাইন বেশি পারতে হবে বা 2 নাম্বার বেশি পাইতে হবে। কার থেকে? যে ছেলের জিপিএ বেশি সেই ছেলের থেকে। এখন মনে করো যার জিপিএ কম বা যার জিপিএ বেশি, যার জিপিএ বেশি ও ধরো 8 ঘন্টা পড়ে, আর তোমার জিপিএ কম, তোমার 8 ঘন্টা পড়লে হবে না, তোমার 10 ঘন্টা পড়তে হবে। যার জিপিএ বেশি সে মনে করতেছে যে ভুকা বললে যে আমি পড়বো না, বাদ দেন, এটা বাদ দিয়ে আমি পড়বো। কিন্তু তোমার জিপিএ কম, তুমি কোনো টপিকস বাদ দিতে পারবে না। তাহলে কথা একদম ক্লিয়ার, যাদের জিপিএ কম চান্স পেতে গেলে এখন থেকে শুরু করে দিতে হবে। সেকেন্ডলি, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সব কিছু পড়তে হবে, কারণ তোমার জিপিএ কম, তুমি অলরেডি পিছিয়ে আছো। ক্লিয়ার?
সো যাদের জিপিএ কম আশা করা যায় যে তারা একটা স্পষ্ট ধারণা পেয়েছো যে কিভাবে তুমি তোমার এই জিপিএটা ওভারকাম করাতে পারবা। ওকে, এরপরে যদি আমি একটু দেখি যে প্রস্তুতিটা, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা কিভাবে তোমরা শুরু করবা বা কিভাবে শুরু করা উচিত। তো যে কোনো একটা কাজ শুরু করার জন্য প্রথম যেটা করতে হবে, তোমাকে গোলটা সেট করতে হবে। গোলটা সেট করতে হবে মানে কি, যে তুমি আসলে কি করতে চাচ্ছ, তুমি কি বি ইউনিটে পরীক্ষা দিতে চাচ্ছ না সি ইউনিটে না এ ইউনিটে, এইটা তোমাকে ফিক্স করতে হবে। আমি ব্যক্তিগতভাবে কারো পার্সোনাল ডিসিশন নিয়ে দিতে পছন্দ করি না, যে ভাই আমার এসএসসিতে সায়েন্স ছিল, সায়েন্স ভালো লাগে না, আমি কি আর্টস নিব না কমার্স নিব, এইটা আমি তোমার ডিসিশন নিব না। কারণ আমি তো তোমার রিলেটিভ না, আমি তোমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার বা ক্ষমতা এটা আমার নাই। সো তুমি কোন ইউনিটের প্রস্তুতি নিবা এই ডিসিশনটা তোমার নিতে হবে। এইটা তোমার গোলটা সেট করতে হবে যে তুমি বি নিবা না এন নিবা না সি নিবা। সংক্ষেপে বললে বি ইউনিট হচ্ছে মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের, সি ইউনিট হচ্ছে কমার্সের, আর এ ইউনিট হচ্ছে সায়েন্সের ইউনিট। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে ইউনিট আগে পরে হয়, কিন্তু মোট ইউনিট তিনটায়, মানবিক বা বিভাগ পরিবর্তন, বিজ্ঞান আর ব্যবসায়। সো তুমি কোনটাতে পরীক্ষা দিবা, কোনটা পড়লে তোমার জন্য ইজি হবে, এই ডিসিশনটা তুমি নিবা। সেকেন্ড যে ডিসিশনটা সেটা হচ্ছে মেন্টর সিলেক্ট। তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রস্তুতির যে জায়গাটা, অল্প একটা সময় থাকে, লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয় কিন্তু সিট মাত্র কয়েক হাজার। সো সেই হিসেবে এখানে শুধু তোমার পড়লেই হবে না, বরং সেটা হচ্ছে কি অল্প সময়ে সঠিকভাবে অন্যদের থেকে ব্যতিক্রমভাবে তোমাকে সেটার উত্তর করে দিয়ে আসতে হবে। মানে এতদিন তুমি পড়ছো এ প্লাস পাওয়ার জন্য, গোল্ডেন পাওয়ার জন্য, বৃত্তি পাওয়ার জন্য, এটা তুমি পড়লেই হয়ে যেত। বাট এখন তোমার শুধু পড়লেই হচ্ছে না, তুমি চান্স পাবো মানে কিন্তু আরেকজন বাদ যাবে। সো তোমাকে তোমার প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে কিন্তু তোমার এখনের রেজাল্টটা বা আলটিমেট গোলটা সেটাতে যাইতে হবে, যেটা আগে ছিল না। সো এখানে মেন্টর সিলেকশনে তুমি তোমার জায়গা থেকে তুমি যার কথা বুঝো, যেই টিচারকে তুমি নক দিলে তোমার মেসেজে রিপ্লাই করে, যাকে কল দিলে তুমি পাচ্ছ, যার এক্সপিরিয়েন্স আছে, যার পড়ানোর ধরন ভালো লাগে, তুমি তাকে চুজ করো। আমি বলবো না যে আমার ভিডিও দেখতেছো, আমার লাইভ দেখতেছো, আমার এখানে পড়তে হবে, এটা না। যার কাছে তুমি রিচ করতে পারো, শুধু নাম দেখা নাম শুনে যাবা কিন্তু পরবর্তীতে ভর্তির পরে মেসেজ দিলে সিন করে না, এরকম যেন না হয়। সো তোমার জন্য যেটা বেটার মনে হয় তুমি সেটাই যাবা, এবং এরপরে যার কাছেই তুমি পড়ো তার গাইডলাইন ফলো করবা। যে কোনো একজনের গাইডলাইন ফলো করবা, তোমার যার ভালো লাগে, যার কাছে পড়ো তার গাইডলাইন ফলো করবা। এখন তুমি যদি একসাথে 3-4 জনের গাইডলাইন ফলো করো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা। একই জিনিস এক একজন এক একভাবে পড়াবে, এক একভাবে বলবে, এতে তোমার টাইম ওয়েস্ট হবে। সো তুমি যে মেন্টরের কাছে যাবা তার গাইডলাইনটাই ফলো করবা, একজনের গাইডলাইন ফলো করবা। হ্যাঁ, এবং তিনি অবশ্যই তোমাকে বুক লিস্ট দিবে, কোন কোন বই কিনতে হবে, কিভাবে শুরু করতে হবে, এই বিষয়গুলো যার কাছে তুমি পড়তে যাবা, যাকে তোমার ভালো লাগে সেই কিন্তু দিবে। তারপরে ফাইনাল কাজটা হচ্ছে স্টার্ট, মানে তোমাকে শুরু করে দিতে হবে, আর কোনো অপেক্ষা না। তো তোমাদের কাজ হচ্ছে গোলটা সেট করো, কোন মেন্টরের কাছে পড়তে যাও সেটা চুজ করো, এবং উনি যে গাইডলাইন দেয় সেই অনুযায়ী তুমি স্টার্ট করে দাও। যে কোনো কাজে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজ, তোমাকে শুরু করে দিতে হবে। শুধু প্ল্যান করতেছি, পড়বো, ডেট করতেছি, ভাঙ্গা মাসে পড়বো না, এইসব করলে কিন্তু হবে না। আর তোমরা যারা হচ্ছে আমাদের ইবিআই সাজেশন বই পড়ছো, মানবিক সাজেশন বই পড়ছো, এইচএসসির কন্টেন্ট দেখছো, কমন না পড়লে কিভাবে বানায় লিখতে হয় এইসব দেখছো, মানবিকের পরীক্ষা সবগুলো না হইলেও গ্রুপ সাবজেক্টের পরীক্ষা হয়েছে। সো তোমাদের আমাদের প্রতি একটা আস্থার জায়গা আছে, বা আস্থার জায়গাটা বলা যায় মোটামুটি অনেক বেশি। সো সেই জায়গা থেকে আমরা বিগত 7 বছরের ধারাবাহিকতায় এই বছর আমাদের এডমিশনের কোর্স চালু করেছি, এবং আমাদের এইবারের যে এডমিশনের কোর্স, আমাদের এই বছরের যে এডমিশনের কোর্স, এই কোর্সটা টোটালি আমার যে লাস্ট 7 ইয়ার্স আছে সেই 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে সবচাইতে বলা চলে যে ইউনিক এবং সবচাইতে বেস্ট ফিচার্সগুলো আমরা নিয়ে আসছি। যার মধ্যে আমরা যদি বলি যে আমাদের বাংলায় তোমরা 40টা ক্লাস পাবা আমাদের কোর্সে, ইংরেজিতে 40টা ক্লাস পাবা, সাধারণ জ্ঞানে 30টা ক্লাস পাবা, এবং এগুলো কিন্তু রিটেন প্লাস এমসিকিউ, অর্থাৎ শুধু এমসিকিউ না, তুমি রিটেনের ক্লাসগুলো পাবা। রিটেনের জন্য তোমাকে আর আলাদা করে ভর্তি হইতে হবে না,
তুমি একই কোর্সে এমসিকিউ প্লাস রিটেনের ক্লাস পাবা। পাশাপাশি ঢাবিতে যেহেতু আইসিটি থেকে কোশ্চেন আসে, গুচ্ছে যেহেতু আইসিটি থেকে কোশ্চেন আসে, তুমি আইসিটিরও 10টা ক্লাস পাবা, অর্থাৎ মোট 120টা ক্লাস পাবা। এবং প্রত্যেকটা ক্লাসের উপরেই তুমি আবার হচ্ছে ক্লাস টেস্ট পাবা। যে ক্লাসগুলো নেওয়া হবে সবগুলো ক্লাসের উপরেই আবার কি ক্লাস টেস্ট নেওয়া হবে। তারপরে মডেল টেস্ট, পুরো টোটাল কোর্স শেষে তোমার বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে 10টা মডেল টেস্ট নেওয়া হবে। এটা ক্ষেত্র বিশেষে আরও বাড়তেও পারে, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয়ের অনুরূপেই কিন্তু তোমার মডেল টেস্টগুলো নেওয়া হবে। এবং আরেকটা বিষয় যেটা তুমি অন্য কোথাও পাবা না, হয়তোবা আমাদের এখানেই পাবা, সেটা হচ্ছে কি যে আমাদের কোর্সে ভর্তি হলে তুমি একটা প্রশ্ন ব্যাংক পাবা, যেই প্রশ্ন ব্যাংকটায় তুমি একসাথে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পেয়ে যাবে। অর্থাৎ তোমাকে আর টাকা দিয়ে প্রশ্ন ব্যাংক কিনতে হচ্ছে না, একটা প্রশ্ন ব্যাংকেই তুমি সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাবা, যেটা আবার আমরা তোমাদেরকে ফ্রিতে কুরিয়ার করে পাঠাবো এই কোর্সে ভর্তি হলে। তো আমাদের কোর্স ফি নর্মালি থাকে 3000 টাকা, কিন্তু এইচএসসি পরীক্ষা চলাকালীন বা কোর্স শুরুর আগে আমরা 1000 টাকা ছাড় দিই। সেই ছাড়ে এখন তোমরা কোর্সে 2000 টাকায় ভর্তি হতে পারবা। কোর্স যখন শুরু হয়ে যাবে এই কোর্স ফিটা বাড়বে আর কমবে না। যারা আমাদের লাস্ট ইয়ারের স্টুডেন্ট আছে তারা জানে যে 23 ব্যাচের ক্ষেত্রে বা 22 ব্যাচের ক্ষেত্রে আমাদের কোর্স শুরুর আগে কোর্স ফি কম থাকে, শুরু হলে বেড়ে যায়। সো যারা আমাদের কোর্সটা নিতে চাচ্ছ, একেবারে কমপ্লিট প্যাকেজ, এক কোর্সেই সকল বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তনের প্রস্তুতি, সাথে একটা ফ্রি প্রশ্ন ব্যাংক বই পাচ্ছ, এবং টোটাল সাপোর্ট তো পাচ্ছই। আমাদের যে সাপোর্ট গ্রুপ থাকবে, যে কোনো প্রবলেম বা যে কোনো একটা পড়া ক্লাস হয়ে গিয়েছে, বুঝতে সমস্যা হয়েছে, সেখানে জানালে সেটারও কিন্তু একটা সলভ বা সলিউশন কিন্তু তোমরা পাবা। বিগত বছরের ওরাও পেয়েছিল। সো এই অফারগুলো বা এতগুলো সুযোগ সুবিধা নিতে চাইলে জাস্ট তোমাদের 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে। ভর্তির জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে 017, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 01735202767, এই নাম্বারে কল দিলেই হবে। আমি নাম্বারটা যদি আরেকবার লিখি 01735202767, এই নাম্বারে কল করতে পারো, অথবা আমাদের পেজের ইনবক্সে নক করে ভর্তি হয়ে যেতে পারো। পাশাপাশি আরেকটা বিষয় যদি বলতে চাই, যে যার কাছেই পড়ো, যেখানেই পড়ো, খুব দ্রুততর সময়ের মধ্যে শুরু করে দাও। কারণ এই বছর যেহেতু এইচএসসি পরীক্ষা হচ্ছে না, সো আলটিমেটলি তুমি যে 2 বছর পড়েছো, এই টোটাল জিনিসটা ডিপেন্ড করতেছে তোমার এডমিশনের রেজাল্টে। ওইখানে তুমি ভালো করলে গার্ডিয়ানরা বলবে না তুই পড়ছিস, আর ভালো না করলে তোমার সব কষ্টই আলটিমেটলি বৃথা হয়ে যাবে। সো যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের পেজের ইনবক্সে নক করবেন। আরও যদি কিছু জানার থাকে সেখানে ইনবক্সে নক করলে বললে আশা করা যায় যে আমাদের এডিটর বা মডারেটররা আপনাদের রিপ্লাই করবে। যারা আজকের ক্লাসের বা আজকের এই কনফারেন্সে শুরু থেকে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।